2/3 পাওয়া, এটার সাথেও ডিপ স্টেটের সম্পর্ক আছে, এটার সাথেও ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে। এবং ফলে আমি যখন দেখি যে আমি যদি ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞেস করতে চাইতাম বা পারতাম যে আপনি তাকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিলেন, রোহিঙ্গা বিষয়ক, তার রোহিঙ্গা বিষয়ক সাফল্য কি, উনি 12 তারিখে, আপনারা 12 তারিখ মানে আপনাদের সরকার, আপনি আগেই প্রত্যেক করেছেন 12 তারিখে নির্বাচন হবে, উনি 9 তারিখে গিয়ে একটা সিগনেচার করে আসছেন একটা কি জানি বলে একটা চুক্তি। আমরা এই বিসিবির স্বায়ত্তশাসনটা ধরে রাখার মধ্য দিয়েই রিফরমেশনটা করতে চেয়েছি। ফলে সরকারের যেই দুইজনকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে তখন বোর্ডের ডিরেক্টর করা হয়। বোর্ডের বাকি ডিরেক্টররা ভোট দিয়ে সেখান থেকে একজনকে প্রেসিডেন্ট করেন। এবং ওই প্রজেক্ট এখনো তো পাসই হয় নাই, যদি পাস হয়ও তাহলে স্টিল এটার কাজ হইতে ওই সবগুলো উদ্বোধন করবে বিএনপি নেতারা আর কি। খালেদ ভাই, আপনি যে ডিজিএফআই আর ওয়াকারে ব্যাকআপে আর সিকিউরিটি মাঝে মাঝে এসে কি আপনি যে ডিজিএফআই আর ওয়াকারের ব্যাকআপে আর সিকিউরিটিতে মাঝে মাঝে দেশে এসে উকিঝুঁকি মারেন, হঠাৎ করে কি হইল, মানে আপনি মানে কি হইল যে দেখা গেল যে এখন ওয়াকার সাহেবও সেনাপ্রধান আছেন, খলিল সাহেবও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে পররাষ্ট্র উপদেষ্টায় আছেন, এবং মানে আপনারা এটা আসলে কীভাবে দেখেন? মানে দর্শকদের প্রশ্ন একটা, জনাব আব্দুল আল মামুন বলছেন যে আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেন, তিনি যে বলেছিলেন সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলেন, সেইটা তারা কোথায় বিপ্লবের ট্রেনিং নিয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনো কর্মকর্তা তাদের প্রশিক্ষণ বা সহযোগিতা করেছে কিনা? জনাব আসিফ সজীব। আমরা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সশস্ত্র বিপ্লব করার যেই প্রস্তুতি, যেটা আমরা দেখেছি যে রাশিয়াতে হয়েছে বা বিভিন্ন জায়গায়, সেটা আমাদের ছিল না স্বাভাবিকভাবে। এবং আপনি যদি দেখেন 5ই আগস্টের 5ই আগস্ট আমাদের ছিল একটা ডু অর ডাই কল, এবং 5ই আগস্ট যদি আমরা সফল না হতাম তাহলে ওইটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এবং আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের আগে আমাদের এখানে কতজন মানুষ আসলে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, নাই, কিন্তু তাদের সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিতে হয়েছিল, মানুষকে ডাক দিতে হয়েছিল যে যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং অন দা ওয়ে কিন্তু প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে এবং অস্ত্রেরও ব্যবস্থা হয়েছে এবং সফলতাও এসেছে। তো এটা অনেকে ওই সশস্ত্র বিপ্লবের কথাটা নাহিদ ভাই বলেছেন, আমি বলেছি বিভিন্ন জায়গায়, ফলে অনেকে ধরে নিয়েছেন যে হয়তো আগে ভাগে অস্ত্র শস্ত্র বাসায় নিয়ে বসেছিলাম করার জন্য। এটা এরকম না, এটা অনেকটা মানে অভ্যুত্থানের ওই সময়কার ডিমান্ডের জায়গা থেকেই প্রস্তুতিটা ছিল। অস্ত্র প্রসঙ্গে আমাদের অনেকের কৌতূহল থাকে যে আপনি কি আপনার পিস্তলটা বা করেছেন কিনা, জমা দিয়েছেন কিনা, নাকি এটা এখনো আছে ওই কথার মতো আসিফ মাহমুদের লাইসেন্স? আমি উপদেষ্টা হিসেবে অস্ত্র জমা দিলেও লাইসেন্সটা রয়েছে কিনা, নাকি অস্ত্র আছে লাইসেন্সও আছে? আমি লাইসেন্সটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেই নিয়েছি, এবং সেই হিসেবে আমার নিরাপত্তার স্বার্থে লাইসেন্সও আছে, অস্ত্র আছে। এই বিষয়ে সাধারণত 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয় আর কি। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গের মধ্যে একটু যাই, যে সেটা হচ্ছে যে দর্শকদের আরেকটা কৌতূহল, মানে এটা আমি একটু প্যারাফ্রেজ করি, আপনি যদি একটু বলতেন যে আপনাকে নাকি দক্ষিণ ঢাকার মেয়র পদপ্রার্থী করা হয়েছে কারণ আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার প্রচুর টাকা রয়েছে, এবং সেই টাকা দিয়ে আপনি দল সামলাচ্ছেন, মিটিং সামলাচ্ছেন, মিছিল সামলাচ্ছেন, এবং এনসিপির মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রভাব বজায় রাখতে পারছেন কারণ আপনার অনেক টাকা। একটু আপনি মন্তব্য করবেন কিনা যে আপনার দল করতে অনেক টাকা লাগছে কিনা? এটা একেবারেই যাই হোক, এই ধরনের অনেক পারসেপশন, অনেক কিছু বিগত 1.5 বছরে বিভিন্ন প্রপাগান্ডা বিভিন্ন ইয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি আমি বলবো, এবং আমি জানিও কারা করেছে এবং তারা কেন করেছে। তারা বিভিন্ন ক্ষেত্রে আমার কাজে আসলে তারা মনে করেছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের স্বার্থটা সিদ্ধ হয়নি, ফলে এটা করেছে। বাট আমরা আমাদের দলের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা ক্রাউড ফান্ডিং দিয়ে চলি। আমরা গতকালকে একটা বৈশাখের প্রোগ্রাম করেছি, 10 জনকে ফোন দিছি যে ভাই কেউ 20,000, কেউ 15,000, কেউ 50,000 করে যার সাধ্য মতো টাকা দিয়ে আমরা এই খুবই কম অ্যামাউন্টে 1.5-2 লাখ টাকা দিয়ে একটা পহেলা বৈশাখের প্রোগ্রাম করেছি। তো এটা হচ্ছে রিয়েলিটি, যারা আমাদের সাথে আছে, আমাদের সাথে কাজ করছে, তারা আমাদের এই লিভিং রিয়েলিটিটা আসলে বুঝতে পারে। বাট ওভারঅল একটা পারসেপশন, নেগেটিভ পারসেপশন এটা তো তৈরি করা হয়েছে, দ্যাট ইজ ট্রু। এই নেগেটিভ পারসেপশনের মধ্যে আপনার কাছে কিছু মনে হয় যে, যেমন ধরেন, মানে আমার কোথায় মনে হয় যে এই পারসেপশনটার ব্যাপারে আপনাদের আরেকটু, বিশেষ করে আপনার আরেকটু পরিষ্কার করা উচিত, কারণ একই সাথে নাহিদ ইসলাম ছিলেন উপদেষ্টা
মাহফুজ আলম ছিলেন উপদেষ্টা। নাহিদ ইসলাম সাহেব আর আপনার এখন একই দল হলে মাহফুজ আলম সাহেব আলাদা হচ্ছেন। তিনি বিভিন্ন সময়, এটা ডয়েচে ভেলেতে ইন্টারভিউ দেওয়ার সময়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময়, বিভিন্ন সময় তিনি আসলে এই বাটোয়ারা রাজনীতি, এত অল্প দামে বেচনা, এই সেই, এগুলি নানা ধরনের কথা আমরা তার মুখে শুনেছি। আপনার কাছে কি মনে হয় আরেকটু কি পরিষ্কার করা উচিত যে ধরেন আমি আজকে আপনার ইন্টারভিউ করব, আমাকে অন্তত 10 জন একটা মেসেজ পাঠিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনাকে জিজ্ঞেস করতেই হবে উনি আমিরাতে টাকা ক্রিপ্টোকারেন্সি করে পাঠিয়েছেন কিনা। এই যে পারসেপশন, এবং আপনি আসলে শত শত সিদ্ধান্ত নিয়েছেন, যাদের আপনার পছন্দ তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, স্থানীয় সরকারও ওই মন্ত্রণালয় থেকে, বিসিবির প্রসঙ্গে আমি একটু পরে আসছি, এগুলি থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার দলের লোকজন আজকে ভোর রাতে আপনাদের দল থেকে বের হয়ে যাওয়া একজন, মানে উনি তো আসলে হয়তো আমেরিকার টাইমটা জানেন না, উনি আমাকে ফোন করছেন শুধু এটা বলার জন্য যে আপনি কত টাকা কত জায়গা থেকে নিয়েছেন এবং কিভাবে ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে দিয়েছেন, যাকে ইচ্ছা তাকে দেন নাই। আপনি কি এই ব্যাপারটা আর একটু পরিষ্কার করতে পারেন কোনোভাবে? মানে আমি জানি আপনি এটা অনেকবার বলছেন, আবার একটু বলবেন কিনা? না, আমি আমার দায়িত্বের সময় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে এবং সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। দেখেন, অনেক অভিযোগ, অনেক অ্যামাউন্ট বলতে বলতে একেবারে $10 বিলিয়ন পর্যন্ত বলা হয়ে গেছে। ওইটা 100 কোটি থেকে শুরু হয়েছিল, এখন 1,20,000 কোটিতে চলে গেছে। বাংলাদেশের বাজেটের কাছাকাছি চলে যাবে কিছুদিন পরে হয়তো। কিন্তু দেখেন, একটা স্পেসিফিক, এই যে আপনি তো বললেন যে অনেক সিদ্ধান্ত নিয়েছি, অনেকগুলো কাজ করেছি, স্পেসিফিক তো বলতে হবে যে এই কাজটা আসিফ মাহমুদ করে এই জনকে আনডিউ কোন সুবিধা দিয়েছে এবং তার বিপরীতে সে টাকা নিয়েছে, এরকম স্পেসিফিক একটা অভিযোগ অন্তত টাকা না নিল। এইটা কি সত্য যে আপনি হাসনাত আব্দুল্লাহর, মানে আমি হাসনাত আব্দুল্লাহ আমার খুব প্রিয়, আপনিও খুব প্রিয়, এইটা কি সত্য হাসনাত আব্দুল্লাহর এলাকায় আপনি বেশি কাজ করিয়েছেন যাতে হাসনাত আব্দুল্লাহ বেশি জনপ্রিয় হন? কাজ, ওই যে একটা প্রজেক্টের বিষয়ে বলছেন যে প্রজেক্টের বরাদ্দের বিষয়ে, আরো 2-3টা টাকা রেখে ওকে দিয়ে দিবেন, এরকম কি করছেন? না না, ওই প্রজেক্ট কিন্তু পাসই হয় নাই। মানে এই যে একটা পারসেপশন যে হাসনাত আব্দুল্লাহ আসনে 300 কোটি টাকার কাজ হয়েছে, ফলে সে এমপি হয়েছে, অথচ ওই প্রজেক্ট পাসই হয় নাই। কাজ হওয়া তো অনেক দূরের কথা, লোকাল গভর্নমেন্টের প্রজেক্ট গুলো পাস হওয়ার পরেও কাজ মাঠে নামতে অ্যাটলিস্ট 3-4 বছর 5 বছর লেগে যায় বাস্তবায়ন হইতে। তো এটা ওই প্রজেক্ট এখনো তো পাসই হয় নাই। যদি পাস হয়ও তাহলে স্টিল এটার কাজ হইতে হইতে ওই সবগুলো উদ্বোধন করবে বিএনপি নেতারা আর কি। তো সুবিধাটা কি তাহলে উদ্বোধন করো, হাসনাত বলতে পারলো যে আসিফ আমাকে এটি অলরেডি দিয়ে দিয়েছে, তো সেজন্য একটু না, ওই প্রজেক্ট পাস হয় নাই তো। এবং ওইটা দেখেন নিউজটা কিভাবে করা হয়েছে, আমি ফ্রেমিংটা একটু আপনাকে বুঝাই, যদি স্পেসিফিক এটা কি আমরা কেস হিসেবে নেই। প্রজেক্ট পাস হওয়ার একটা লম্বা একটা প্রক্রিয়া আছে। মিনিস্ট্রি থেকে একটা ড্রাফট করা হয়, ডিপিপি যেটাকে বলা হয়, সেটা পাঠানো হয় আমাদের পরিকল্পনা কমিশনে। পরিকল্পনা সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়, অর্থ মন্ত্রণালয় ছাড় দিলে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, সেখান থেকে পাস হলে তারপরে আবার মিনিস্ট্রিতে আসে, মিনিস্ট্রি পিডি নিয়োগ দেয়, বাস্তবায়ন করে। তো এটা মিনিস্ট্রি থেকে যখন আসলে পরিকল্পনা কমিশনে পাঠানো হলো, পরিকল্পনা কমিশন কিন্তু একাধিক বৈঠক করে, অন্তত 15টা বৈঠক করে, তারা বাজেট কাটছাট করে, এটার বাস্তবতা নিরীক্ষা করে, তারপরে পাস করে। তখনই নিউজ করে দেওয়া হইলো যে প্রজেক্ট পাস হয়েছে, আসিফ মাহমুদ এত টাকা বরাদ্দ নিছে, হাসনাত আব্দুল্লাহ এত টাকা বরাদ্দ নিছে, অথচ দেখেন পরিকল্পনা কমিশন থেকে সেটা পাসই হয় নাই। তো এটা যখন বাংলাদেশের একটা বড় গণমাধ্যম করে এবং এই ধরনের একটা পারসেপশন তারা তৈরি করার জন্য করে, তখন এটা আসলে আমাদের মানে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতাকে প্রশ্ন করা ছাড়া কিছু করার থাকে না। যখন প্রজেক্টটা পাস হবে তখন আপনি বলতে পারেন যে প্রজেক্ট করে তারা নিজের এলাকায় বরাদ্দ নিয়েছে। বরাদ্দটা পাস না হওয়ার আগে আপনি কিভাবে বলতে পারেন যে আসলে বরাদ্দটা নিয়েছে? ওকে, আমি একটু আপনাদের দর্শককে আপনাকে দর্শকদের মতামত একটু পড়ে শোনাই। শামীম আহমেদ উনি মন্তব্য করছেন, যদি প্রশ্ন করতে ভয় পান তাহলে টকশো কেন করেন? মানে এটা আমাকে বলছে যে প্রশ্ন করতে ভয় পেলে টকশো কেন করেন। আরেকজন, ওনার নাম নাইম খান, উনি বলছে খালেদ ভাই বেশি দুর্নীতি করছে। ফাইন, আমি পরবর্তী প্রসঙ্গে যাই, যে খুবই ইন্টারেস্টিং। পরবর্তী প্রসঙ্গে যাই যে গত বছর সাকিব আল হাসান বাংলাদেশের সেরা খেলোয়াড়, সেরা ক্রীড়াবিদ আমি বলবো, যে গত বছর সাকিব আল হাসান যখন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তখন আপনি ফেসবুকে সাকিবকে দেশে ফেরানো ও দলে ফেরানোর সুযোগ না দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটিকে একটি কৃতিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখাতে চেয়েছেন। এই সপ্তাহখানেক আগে আমরা আবার আপনার একটি ভিডিও বক্তব্য দেখলাম, যেখানে আপনি বলেছেন সাকিব আল হাসানের পাসপোর্ট জটিলতা নিরসনে আপনি সহায়তা করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে আপনার দুটি বিপরীত অবস্থান কিনা এইটা না ফেরানো নাকি পাসপোর্ট জটিলতা নিরসন করা, কোনটা আসলে ক্রেডিট বা কোনটা ডিসক্রেডিট? জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এখানে মানে এটা আমি বারবার প্রশ্নটা আসে এবং বারবারই বলছি, যখন আমি দায়িত্ব নেই এবং বোর্ডটা একটু রিকনস্ট্রাক্ট হয় এবং তারা যখন কাজ শুরু করে, আমি নামই বলি যে একজন ডিরেক্টর আছেন নাজমুল আবদিন ফাহিম,
ভাই, ওনাকে ফাহিম স্যার বলে সবাই ডাকে। তো সাকিব আল হাসান ওনারই খুব পছন্দের শিষ্য আর কি। তো উনি পুরোটা প্রসেস শুরু করেছিলেন, একটা রিকনসিলিয়েশন প্রসেস। এটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি। এবং এই প্রসেসটাতে সাকিব আল হাসান নিজেও একমত ছিলেন এবং তিনিও এই প্রসেসটাতে আসছিলেন। আপনার মনে পড়ে কিনা, সাকিব আল হাসান স্টার্টের দিকে তিনি একটা পোস্ট করেছিলেন, তার যেই জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অবস্থান সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই পোস্টটা কিন্তু এই প্রসেসেরই অংশ ছিল। এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি পুরো প্রসেসটা করছিলেন, এবং আমারও একটা গুডউইলের জায়গা ছিল যে তিনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার, এবং তার অ্যাটলিস্ট অবসরে যাওয়াটা, বিশ্বের সেরা অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার, ইয়েস, বাংলাদেশের সেরা ক্রিকেটার। তো তার অবসরে যাওয়াটা অ্যাটলিস্ট বাংলাদেশে একটা খেলার মধ্য দিয়ে হতে পারে, এবং সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে। যেহেতু মানুষের অনেক কোশ্চেন আছে, সরকারের প্রথম দিকে তাকে দেশে না ফেরানোর জন্য আন্দোলনও হয়েছে, মিরপুরে অনেক ধরনের দাবি দেওয়া হয়েছে, এবং এই জন্য একটা প্রসেসের মধ্য দিয়ে সেটা করা, এবং সেটা বিসিবি একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু এই প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দিক থেকেই ভঙ্গ করা হলো। তিনি ওই প্রক্রিয়াটা কন্টিনিউ করলেন না, বরং তিনি আওয়ামী লীগকে এন্ডোর্স করাটাকেই উনি বেছে নিলেন। ফলশ্রুতিতে এই প্রক্রিয়াটা কিন্তু আর কাজ করে না, এবং এই প্রক্রিয়াটা শুধু যে আমি চাইলে বা বিসিবি চাইলে সম্ভব তা না, কিন্তু ওনার নামে যে মামলা আছে বা দুদকে বা হচ্ছে ইয়াতে যা আছে সেটা তো করতে হবে। আমার মনে হয় যে আপনি সাকিব আল হাসানকে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া বা শেখ হাসিনাকে জন্মদিনে উইশ করাটা হয়তো আপনি বলতে চাইছেন, কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসলে ওয়েট করেছিলেন, এবং আমরা তখন শুনেছি যে আপনি এটাকে বাধা, মানে জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়া চাইলেই, ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব দেশে ফিরতে পারবেন বা দেশে থেকে অবসর নিতে পারবেন, যেটাই উনার একটা চাওয়া ছিল। ওইটার ক্ষেত্রে আপনি একমাত্র বাধা ছিলেন। পরে আমরা দেখলাম যে আপনি ওটা ক্রেডিটও নিচ্ছেন যে হ্যাঁ আমি বাধা ছিলাম। তো আপনি কি এই বাধাটা, মানে সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকলে বা জনগণ থাকলে সেইটা তো আলাদা কথা, কিন্তু আপনি বাধাটা হয়ে কি আসলে, মানে আপনি কি মনে করেন আপনি এটা ঠিকই করেছিলেন? মানে এটা আমি চাইলে যদি, আমি এখন তো বিএনপি সরকার চাচ্ছে, বিএনপি সরকারের 3 মাস হতে চললো, পারছে না কেন? আমি চাইলে যদি সম্ভব হতো তাহলে তো হতো না। এটা আপনি বলছেন আর কি, আপনি বলছেন যে এটা আপনি তাকে আটকে রাখা। খালেদ ভাই, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি চাইলেও গিয়ে কারণ আমি একটা মামলা থাকলে ওইটা উইথড্র করতে কোর্টকে বলতে পারবো না, ওকে, বা তাকে ওইটা থেকে আপনি এই যে দেখেন বিএনপি চাচ্ছে, বিএনপি সরকার চাচ্ছে, আমরা দেখছি গুডউইল আছে, কিন্তু বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী তিনিও বলছেন যে মামলার বিষয়টা সাকিব আল হাসানকেই ডিল করতে হবে, ম্যানেজ করে আসতে হবে। এটাও আমারও এটাই পজিশন ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু যখন আমি দেখলাম তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান, যেটা তিনি এখন বলছেন ঘোষণা দিয়ে, তিনি একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করতে চান, সেইটা করার সুযোগ, তাকে খেলতে দেওয়ার সুযোগ দেওয়াটা, যদি আপনি বলেন আমার দায়িত্ব ছিল, ঠিক আছে ছিল, কিন্তু তাকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়াটা দেশে এনে, দ্যাট ইজ নট মাই ডিউটি, বা এটা করাটাও একটা অপরাধ হবে বাংলাদেশের বিদ্যমান আইনে। সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতিটা করতে চেয়েছেন কিনা এটা অবশ্য আমি তার ফেসবুক পোস্টে বা তার জন্মদিনে এটাতে আমি বুঝি নাই। মানে তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকারে ডেইলি স্টারকে বলেছেন যে তিনি রাজনীতিটাই করতে চান ফিউচারে। ওকে, আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা সেটা বুঝি না আর কি, মানে আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা, রাজনীতি করবেন সেটা বুঝছি না। এনসিপিও করতে পারে, স্পষ্টই বলছেন, আমি জানি না, তিনি স্পষ্টই বলেছেন যে, তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আমাদের দলে তো এখন কার্যক্রম নাই, কার্যক্রম যদি আমরা শুরু করতে পারি তাহলে আমি রাজনীতি করব। তো এটা তো আওয়ামী লীগের কথাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি অত ভালো করে খেয়াল করিনি। যাই হোক, আরেকজন দর্শকের মতামত আপনাকে শোনাই। তিনি বলছেন যে এ ফ্লোটিং পাইরেট, খালেদ ভাই আপনি যে ডিজিএফআই আর ওয়াকারে ব্যাকআপে আর সিকিউরিটি মাঝে এসে কি, আপনি যে ডিজিএফআই আর ওয়াকারের ব্যাকআপে আর সিকিউরিটিতে মাঝে মাঝে দেশে এসে উকিঝুঁকি মারেন, সেটা জ্যাকব মিল্টন ভাই এক্সপোজ করে দিয়েছেন। ভাই বাংলাদেশ আমার দেশ, আমি কদিন পরে আবার যাব, এর জন্য আমার এই মানে আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সেটা হলো যে অনেকেই বলে থাকেন বাংলাদেশ যে এবার বিশ্বকাপটা খেলতে পারলো না, এবং বিসিবি যে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, বিসিবিতে খেলোয়াড়রা খেলার সিদ্ধান্ত করলো। আপনি তখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন না, ক্রীড়া উপদেষ্টা ছিলেন হচ্ছে আসিফ নজরুল, কিন্তু অনেকেই মনে করেন যে পুরো ব্যাপারটা মানে বিসিবিকে এক ধরনের সরকারের একেবারে কবজায় নিয়ে আসা। আজকে ফারুক আহমেদ, তো কালকে আমিনুল ইসলাম বুলবুল, পরশুদিন মানে আপনার আমি শুনেছি যে আপনি বিসিবির সভাপতিকে মানা করে দিয়েছেন যে আপনি কালকে চলে যাবেন, কারণ আপনাকে আর আমার ভালো লাগছে না। এটা সম্ভব কারণ আপনি যেহেতু তাকে পরিচালক পদে বসিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সাক্ষাৎকার শুনেও আমার কাছে মনে হয়েছে যে উনি বিসিবির সভাপতি হয়েছেন কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে পছন্দ করেছেন, পিক করেছেন, হ্যান্ড পিক। এইটার ব্যাপারে আপনি আসলে কি বলবেন যে বিসিবিটাকে পুরোপুরি সরকারিকরণ আগেও আমরা দেখেছি, মানে আপনি প্রথম তা না, কিন্তু
আপনার থেকে আমরা এটা আশা করেছিলাম কিনা, বা আপনি এই দায়টা আসলে নেবেন কিনা, এবং খেলা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না এইটার দায়টাও অনেকে আপনাকে দেন যে বিসিবিটাই একটা ঝামেলার জায়গা ছিল। দেখেন, এখনো যদি আপনি বলেন বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলছে না, এটার দায় আমার, তাহলে বলতে পারেন। কিন্তু তখন আমি সরকারে ছিলাম না, তখন আসিফ স্যার ছিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং তখন আমার যতটুকু কথা হয়েছে বা আমার থেকে যারা পরামর্শ চেয়েছে আমি তাদেরকে বলেছি যে খেলাটা উচিত বাংলাদেশের, না হলে এটা বাংলাদেশের জন্য ক্ষতি হবে। এটা কিভাবে মিনিমাইজ করে খেলা যায়, আর যদি কোনোভাবেই পসিবল না হয়, এটা যেহেতু আমাদের একটা আত্মসম্মানের জায়গায় বিষয়টা চলে এসেছিল, এবং আমিও মনে করি ক্রিকেট ডিপ্লোমেসির জায়গা থেকে ভারতকেও একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল যে ক্রিকেটে আপনি ভারত যা ডিসাইড করবে দ্যাট ইজ নট ফাইনাল। এবং এই ক্ষোভটা কিন্তু বাংলাদেশের একার না, এটা অস্ট্রেলিয়ারও আছে, এটা ইংল্যান্ডেরও আছে, এটা পাকিস্তানের তো আছেই, এবং আফগানিস্তানেরও আছে, বাকিদেরও আছে, যে ভারত ক্রিকেটের মধ্যে একা অভিভাবকত্ব, একা যে এক ধরনের পোদ্দারি করার স্বভাব, এটা তাদেরকে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল, এবং এর মাধ্যমে এটা হয়েছে বলে আমি মনে করি। সরকারিকরণের কথা আমি একটু বলি যে বিশ্ব বাজারে আসলে এই যে আইসিসি, ফিফা, এদের মতো সংস্থাগুলি আসলে কিন্তু মূলত টাকাই নিয়ন্ত্রণ করে। মানে যেই দলে দর্শক বেশি, বিজ্ঞাপন বেশি, এইটা বেশি। একসময় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের একদম কবজায় আইসিসি ছিল, এখন ইন্ডিয়াতে বিভিন্ন রকম টুর্নামেন্টের কারণে ইন্ডিয়া এখন কবজায়। কিন্তু সেইটা তো হচ্ছে বাণিজ্যিক বা আর্থিক একটা সিদ্ধান্ত। আপনি মন্ত্রণালয় চালিয়েছেন, আপনি আরো ভালো বলতে পারবেন। এই ক্ষেত্রে আপনি প্রসঙ্গটাতে আসছিলেন যে মানে এই বিসিবিকে একপাক্ষিক বা সরকারিকরণ করার ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি তখন এত বেশি জরুরি ছিল, যে বা আপনি হস্তক্ষেপটা যদি বলি, এবং সেই হস্তক্ষেপটা কেউ কেউ বলে থাকেন যে এই ভারতীয় আধিপত্যবাদ ঠেকানোর নাম করে বা অন্য কোনো নাম দিয়ে আপনি এটি করেছেন? না, দেখেন প্রসেসটা দেখেন। আপনি যখন ফারুক আহমেদ আসলেন তখন বিসিবিতে প্রেসিডেন্ট ছিল না, তো দায়িত্বরত উপদেষ্টা হিসেবে আমাকেই দেখতে হবে যে প্রেসিডেন্টটা কে হবেন এবং কিভাবে হবেন, প্রসেসটাও দেখতে হবে। আগের বোর্ডটা কিন্তু আমরা ভাঙতে পারিনি, বিএনপি সরকার এসে যদিও অনিয়মতান্ত্রিক ভাবে বোর্ডটা ভেঙে দিয়েছে, আগের বোর্ড কিন্তু আমরা ভাঙতে পারিনি। 15 জন ডিরেক্টর পালিয়ে গেছেন, 8 জন ছিলেন উপস্থিত, 10 জন ছিলেন, 2 জন পদত্যাগ করেছেন, আর 8 জন ছিলেন উপস্থিত। 8 জন দিয়ে আমাদের চালাতে হয়েছে। কারণ হচ্ছে এটা সরকার করতে পারে না, চাইলে তখন আমরা এই যে এখন নিয়ম বহির্ভূত ভাবে যেভাবে ভাঙা হইলো, এই প্রসেসে তো যাওয়া যেত। তো আমরা এই বিসিবির স্বায়ত্তশাসনটা ধরে রাখার মধ্য দিয়েই রিফরমেশনটা করতে চেয়েছি। ফলে সরকারের যেই 2 জনকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে তখন বোর্ডের ডিরেক্টর করা হয়। বোর্ডের বাকি ডিরেক্টররা ভোট দিয়ে সেখান থেকে একজনকে প্রেসিডেন্ট করেন, এবং পরের বারও কিন্তু সরকারের যে মনোনয়নের যে সুযোগটা আছে সেটা কাজে লাগিয়েই কিন্তু পরের বারও বুলবুল সাহেবকে আনা হয়। তো কিন্তু এই যে সরকারিকরণ বা দলীয়করণ তো বলা যাবে না, কারণ আমার দলের বা আমার সম্পৃক্ত কেউই বোর্ডে আমার সময় আসতে পারে নাই বা আসার আগ্রহ দেখালেও আমি নীতিগত জায়গা থেকে, কারণ বিরাজনীতিকরণটা ছিল আমার একটা মোটো স্পোর্টসে ডিপলিটিসাইজেশন, সেই জায়গা থেকে কাউকে আসতে সাপোর্ট করি নাই, কিংবা কাউকে আসার ক্ষেত্রে আমি বাধা দিয়েছি বা তাদেরকে অনুৎসাহিত করেছি। সরকারিকরণের সেটা আমরা এই ডিউ সরকারের যতটুকু এখতিয়ার আছে সেই এখতিয়ারটা কাজে লাগিয়ে ডিউ প্রসেসের মধ্য দিয়ে সেটা করা হয়েছে। এটা এমন না যে বোর্ডের উপরে চাপিয়ে দেয়া, জোর করা, এবং সেটা আইসিসির সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রপার প্রসেসের মধ্য দিয়েই করা হয়েছে। এবং সরকারকে তখন ডিসিশন নিতে হতো, ডিসিশন না নিলে বোর্ড খালি পড়ে থাকতো, বোর্ডের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, তো এটা তো থাকতে পারে না। আপনি যখন সরকারে থাকেন ইউ হ্যাভ টু গভর্ন, মানে ইউ হ্যাভ টু টেক ডিসিশনস। বিসিবির ইলেকশনটা, মানে সর্বশেষ ইলেকশনটা যেটার ক্ষেত্রে, সেইটা সম্পর্কে আপনি আসলে কি বলবেন, যে মানে বিসিবির ইলেকশনে যেটা, এইটা বিসিবির প্রথম ইলেকশন যেটা একদম 100% অ্যাজ পার বিসিবির কনস্টিটিউশন এন্ড আইসিসি গাইডলাইন অনুযায়ী হয়েছে। বিসিবিতে এর আগে একবারও আইসিসির গাইডলাইন এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হয় নাই। এর আগে যতবার কাউন্সিলর আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বিএনপির জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, যখন স্বৈরাচারের ছিল তখন তাদের পছন্দের লোককে সেইটাও নিয়মের মধ্যেই করা হয়েছে, নিয়মের বাইরে না। মানে আপনি যে নিয়মের মধ্যে করতেছেন, এইবারের সাথে পার্থক্য হচ্ছে যে করা হয় নাই খালেদ ভাই, নিয়মের মধ্যে করা হয় নাই। কারণ আমি বলি, বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে আপনি কাউন্সিলর করতে পারবেন না। তো যে জেলার সভাপতি আওয়ামী লীগের বা বিএনপির, সে তো স্পোর্টস কমিটির কেউ না, তো তাকে তো কাউন্সিলর করা হয়েছে, বাট সেটা কেউ চ্যালেঞ্জ করে নাই তখন।
আর বা চ্যালেঞ্জ করার সাহস পায় নাই। বাট আমার সময় আমি অ্যাজ পার কনস্টিটিউশন কাউন্সিলর আনার চেষ্টা করেছি, এবং সেখানেই প্রথম বিরোধটা তৈরি হয়েছে, যখন ডিসির সাথে পরামর্শ করে বা সুপারিশ করে বিএনপির একজন বড় নেতার নাম সেখান থেকে পাঠানো হইলো, যখন সেটা মন্ত্রণালয় অ্যাকসেপ্ট করলো না বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী, বা বিসিবি অ্যাকসেপ্ট করলো না তার কনস্টিটিউশনে যেটা আছে যে স্পোর্টস কমিটি থেকে পাঠাতে হবে, তখনই কিন্তু বিরোধটা তৈরি হয়। তখনই কিন্তু বিএনপি নেতারা রাগ করেন যে আমার ছেলের নামটা দিল, নামটা বিসিবি অ্যাকসেপ্ট করলো না, এটা আসিফ মাহমুদের জন্য হয়েছে। বাট এটা তো বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে কাউন্সিল হিসেবে অ্যালাউ করতে পারবেন না। এখন আপনার কথাটা যদি আমি মানে আমি আপনার সব কথাই মানি, তো এইটাও যদি মানি, তাহলে কি এইটা যে বিসিবির মানে যেটা গঠনতন্ত্র সেটা কি এমনভাবে করা কিনা যে যখন যারা ক্ষমতায় থাকবে, অর্থাৎ আপনি ক্ষমতায় থাকলে আপনার পছন্দের লোককে বিসিবি প্রেসিডেন্ট করতে পারবেন, আপনার পছন্দের লোকজনরে আপনার বিসিবি ডিরেক্টর করতে পারবেন, আপনার আমি যদি আপনাকে একটু মনে করে দিই যে জুলাই আন্দোলনে যেটা প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত করার কথা, সেই রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা, সেই ক্ষেত্রে আপনি বিসিবির ক্ষেত্রে তো আপনি এটা করেন নাই। মানে অ্যাবসলিউটলি জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি হয়তো মানে আমি জানি না, মানে আপনার ইচ্ছাতে মানে যারা যারা বিসিবির পরিচালক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, সেটা স্রেফ আপনার ইচ্ছায় হয়েছে, মানে আর্গুমেন্ট হচ্ছে এরকম। খালেদ ভাই, আমার ইচ্ছা হলো আমার বাপ মামা চাচা কেউ হইতো না, তা তো আপনি পারবেন না, মনে করেন যে আপনি তো কারো একটা সামনে আনতে হবে। ইভেন না হইছে না, বাপ ছেলেরা হইছে না, বাপের দোয়া কমিটি হইছে না। আপনি দেখেন, আমি যখন ফারুক আহমেদ যখন আসেন, আমি ইভেন আপনি তামিম ইকবালকে যদি কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়, তাকে জিজ্ঞেস করবেন যে তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কিনা যে ভাই, হু উইল বি দা বেস্ট চয়েস ফর বিসিবি নাও, and he said ফারুক আহমেদ's name, and আরো 10টা লোক যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা কোনো অটোক্রেটিক ওয়েতে আমি ডিসিশনটা নেই নাই, স্টেক হোল্ডারদের সাথে প্রপার কাউন্সেলিং এবং আলোচনার মাধ্যমে ডিসিশনটা আমি নিয়েছি সে সময়। আর দেখেন, বিসিবিতে আমাদের সময় যে নির্বাচন হয়েছে 25 জন ডিরেক্টর এসেছে, কারো সাথে নট এ সিঙ্গেল পার্সন আমার ব্যক্তিগত সম্পর্ক, পূর্ববর্তী সম্পর্ক, কিংবা আমি এখন যে পার্টিতে আছি জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী, আমাদের জোটের যে পার্টি আছে বা অন্যান্য পার্টি, কারো কোথাও থেকে একটা লোক আছে, একটা লোকও নাই এখানে। প্রপার স্পোর্টস অ্যাফিলিয়েটেড যারা, বাংলাদেশের প্রথমবারের মতো বাংলাদেশের কোনো এক্স ক্যাপ্টেন এবং পলিটিক্সের বাইরের কেউ আইসা বিসিবিতে প্রেসিডেন্ট হইতে পারছেন। এর আগে যারা আসছেন সবাই আসছে হচ্ছে এই যে রাষ্ট্রপতির ছেলে আসছিলেন, পাপন সাহেব যিনি ছিলেন, এর আগে বিএনপি থেকে লবি সাহেব ছিলেন, তিনি বিএনপির এখন এমপি। তো সবসময় রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। প্রথমবার আমি প্রেসিডেন্ট, এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রথমবার আমি একটা প্রেসিডেন্ট সেট করেছি যে একজন খেলোয়াড়, একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি সেটা ঠিক করেছেন আপনি, মানে হিসাবে আপনার ঠিক করার কথা কিনা সেটা আমি বলতে চাইছিলাম। আপনি একজন মন্ত্রী, আপনি যদি এখন বিসিবির কে সভাপতি হবে সেটা ঠিক করে দেন। বিসিবির সিস্টেমটা তো হচ্ছে গঠনতন্ত্রটা এরকম বলে যে ইন্ডিভিজুয়ালি পরিচালকরা নির্বাচিত হবেন, পরিচালকরা মিলে একজন সভাপতি বানাবেন, তাই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়। পরিচালকরাই নির্বাচিত, মানে সেটা হচ্ছে যে আপনাকে দেখেন, আপনার কথা ফারুক আহমেদ, রাইট, ফারুক আহমেদকে ডিরেক্টর করা হলো, 10 জন পরিচালক কিন্তু ভোট দিয়েছেন, ভোট দিয়ে ফারুক আহমেদকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছেন। বুলবুল ভাইকেও যখন প্রথম আগে ডিরেক্টর করা হলো মিনিস্ট্রি থেকে মনোনয়ন দিয়ে, তারপরে কিন্তু তাকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছে পরিচালকরা ভোট দিয়ে, এবং এটা ওই ডিউ প্রসেসের মধ্য দিয়েই হয়েছে। বাট আমার এগেইনস্টে টাইট ছিল, ফলে তাদের এস্টাবলিশমেন্ট আছে, একটা সিন্ডিকেট আছে বিসিবিতে প্রচলিত, তারা 36 বছর ধরে বিসিবি চালাচ্ছে, 36 বছরের সিন্ডিকেট, বাপে চালায় তো ছেলে চালায়। তো তাদের এই সিন্ডিকেট যখন ভেঙে গেল, স্বাভাবিকভাবেই তাদের স্পোর্টস ইনফ্লুয়েন্সার বলেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই তাদের সাথে, কারণ তাদের নিজস্ব স্বার্থ জড়িত আছে এখানে। তো ফলে তারা এটা এত আওয়াজ তুলছে যে আপনারও মনে হচ্ছে যে এটা এই যে একটা পারসেপশন যে আসিফ হ্যান্ডপিক। আচ্ছা, এইটা তো আমরা আরো কিছু প্রসঙ্গ রয়েছে, সেই প্রসঙ্গে যাব। শুধু আপনি একটি তথ্য আপনার জানা আছে কিনা, বিসিবি নাকি ঢাকায় মানে ইলেকশনের ঠিক আগে আগে ঢাকা ইউনিভার্সিটি ক্রীড়ার উন্নয়নে 2 কোটি টাকা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাঠটার সংস্কার করার জন্য, এই কথা কি ঠিক? এটা কি আপনার জানা আছে? না, এটা আমার জানা নেই। আমি যতদূর জানতাম যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর পক্ষ থেকে সম্ভবত বিসিবি কে অ্যাপ্রোচ করা হয়েছিল, এই ধরনের এবং অ্যাপ্রোচ করা হয়েছিল, এবং সেখানে আসলে ঠিক ইলেকশনের আগে আগে 2 কোটি টাকা দেওয়া আছে। যাই হোক, আপনি যেহেতু জানেন না সেটা নিয়ে আমরা কথা বলতে, মানে পরে নিশ্চয়ই আপনি যখন জানবেন তখন কথা বলবো। একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনি, যদিও এটা নিয়ে একটু আলোচনা হয়েছে, কিন্তু তারপর আপনি একটু বলতে চাই, আপনারা একই ক্যাবিনেটে ছিলেন, আপনি এবং ডক্টর খলিলুর রহমান,
বা জনাব মাহফুজ আলম বা জনাব নাহিদ ইসলাম, তারা একই ক্যাবিনেটে ছিলেন। সেই সময় আমরা দেখতাম যে বিএনপি আসলে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে খুবই সোচ্চার। তারা আপনার পদত্যাগ যেমন চেয়েছেন, খলিলুর রহমান সাহেবের পদত্যাগও চেয়েছেন। আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনিও আসলে ঠিক প্রকাশ্যে তো তাকে কথা বলতে শোনা যায় না, কিন্তু কেন একজন মানে নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে কোত্থেকে আসলো, তার অনেক সিদ্ধান্তই তারা পছন্দ করেন নাই। সেটা পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের প্রেস রিলিজ বা প্রেস নোট বা আর্মি থেকে যে এটা দেয়, এটার নাম জানি কি, ওইটা আরে বারে তিন বাহিনীর যে আইএসপিআর তাদের 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 বিভিন্ন রকম বাণী বা এটা দিয়ে অনেক সময় বোঝা গেছে। হঠাৎ করে কি হইল, মানে আপনি মানে কি হইল যে দেখা গেল যে এখন ওয়াকার সাহেব ও সেনাপ্রধান আছেন, খলিল সাহেবও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে পররাষ্ট্র উপদেষ্টায় আছেন, এবং মানে আপনারা এটা আসলে কি হয় দেখেন, মানে যে আমি আমার পুরো এই প্রক্রিয়ার আমার পারসেপশনটা আমি বলতে পারি, হোয়াট ওয়াজ ফ্যাক্ট, এটা আমি হয়তো আচ্ছা তাহলে আরেকটু আগে থেকে বলেন, খলিল সাহেব ইন করলো কেমনে আপনাদের ক্যাবিনেটে, ওয়ার্ড মানে এই নামটা কোত্থেকে আসলো? না, আমি এটা সম্পর্কে আসলে খুব স্বচ্ছভাবে আসলে জানি না। আপনি কি খলিল সাহেব অ্যাপয়েন্টেড হওয়ার পরে জানলেন যে নতুন একজন আসছেন এখানে? হ্যাঁ, উনি অ্যাপয়েন্টেড তো হয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা। অ্যাপয়েন্টেড হওয়ার পরে জেনেছেন, অ্যাপয়েন্টেড হওয়ার পরে জেনেছেন, অ্যাপয়েন্টেড হওয়ার পরে জেনেছেন যে এরকম একজন আসছেন। হওয়ার পরে আমি জানতে পেরেছি। কিন্তু আমার যেটা বিএনপি যখন থেকে এই যে আমাদের তিনজনেরই তো পদত্যাগ ছিল, প্রথম মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং খলিলুর রহমান, বিএনপি এটা চাওয়ার পেছনে একটা বড় হিস্ট্রি আছে। আপনিও হয়তো জানেন যে খলিলুর রহমান তিনি 2001 সালের যেই তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং অনেক কথা শোনা যায়, আমরা শুনি যে তখন বিএনপির ক্ষমতায় আসার পেছনে ওনার একটা ভূমিকা এবং বিএনপির সাথে একটা বোঝাপড়া আছে, যেটা পরবর্তীতে আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে তিনি পরবর্তীতে বিভিন্ন বিদেশ সফরে তিনি ছিলেন, 1 থেকে 6 এর যে টেনিওর বিএনপির সেই সময়টাতে, এবং ফলে তার ক্যাপাসিটি সম্পর্কে বিএনপির এক ধরনের ধারণা আছে, এবং হয়তো বিএনপি ভেবেছিল যে তিনি হয়তো তাদের এগেইনস্টে, বিএনপির এগেইনস্টে হয়তো কাজ করতে পারেন। সেই জায়গা থেকে তারা খলিলুর রহমান সহ আমাদের সকলের পদত্যাগ চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আসলে কি হয়েছে, কি ম্যাজিক হয়েছে এর মধ্যে আমি জানি না, যে আমরা ইভেন ইলেকশন না করা সত্ত্বেও পদত্যাগ করলাম। যার পদত্যাগ বিএনপি চাইলো তিনি এসে বিএনপির আসলে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, এবং ইভেন যেটা আমি একটু আগে বলছিলাম যে এই যে পরিবর্তনগুলো সরকারের মধ্যে নির্বাচনের আগে, ইলেকশনের পূর্ব মুহূর্তে ডিসি এসপি এই প্রক্রিয়ার সাথেও তিনি আছেন, যেটা অনেকটা রহস্যজনক ছিল যে কিভাবে আছেন বা কি। তো এই সবকিছু মিলিয়ে এখন মনে হচ্ছে যে হয়তো কোনো একটা মেকানিজম হয়েছে সরকারের মধ্যে, যেটা পে অফ করেছে বিএনপি আফটার সরকারে আসার পরে, যেটা খলিলুর রহমানকে তারা পে অফ করেছে। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যেতেছি যে এটা আসলেই আমার জন্য, একজন সাংবাদিকের জন্য এটা চিরকালের একটা, মানে যতক্ষণ পর্যন্ত এই মিস্ট্রিটা সলভ না হবে বা মিস্ট্রিটা সম্পর্কে আরেকটু কিছু যারা এটাতে নিয়োগ দিয়েছেন, মানে আমি যদি ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞেস করতে চাইতাম বা পারতাম যে আপনি তাকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিলেন, রোহিঙ্গা বিষয়ক, তার রোহিঙ্গা বিষয়ক সাফল্য কি, উনি 12 তারিখে, আপনারা 12 তারিখ মানে আপনাদের সরকার, আপনি আগেই পদত্যাগ করেছেন, 12 তারিখে নির্বাচন হবে, উনি 9 তারিখে গিয়ে একটা সিগনেচার করে আসছেন, একটা কি জানি বলে একটা চুক্তি। এগুলি কোনটা তার সাফল্য, যে সাফল্য দেখে মনে হইলো যে উনারে ছাড়া চলবে না, এগুলি আসলে জানার খুবই আগ্রহ হয় আমার। না, এখানে আমার মনে হয় না খুব অফিশিয়াল কোনো সাফল্যের কারণে এটা হয়েছে, এটা ইন্টারনাল ডিলিংস এর কারণে হয়েছে, এটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অথবা এখানে হয়তো বিদেশি অনেকের। সেইজন্য আমি উৎসটা জানতে চাইতাম যে মানে উনি হঠাৎ করে ঢুকে পড়লেন, মানে আপনিও তো একজন ক্যাবিনেটের মেম্বার ছিলেন, আপনি কি ক্যাবিনেট বৈঠকে প্রথম তারা আবিষ্কার করলেন যে একজন নতুন আসছেন যিনি ক্যাবিনেট বৈঠকে অংশ নিচ্ছেন এবং যিনি ডক্টর ঘনিষ্ঠ? না, উনি ক্যাবিনেটে বসতেন না, উনি উপদেষ্টা পদমর্যাদায় ছিলেন। ক্যাবিনেটে শুধু তারাই বসতেন যারা হচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় উনি বসেন নাই, মানে পরে তো উনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হলো না, ক্যাবিনেটে উনি আমার জানার মতে শুধু একদিন উনি ক্যাবিনেটে ছিলেন, একদম লাস্টের দিকে। ওকে, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা পড়ি। খালেদ ভাই, ইন্টারভিউ গভর্নমেন্ট আর ডক্টর ইউনূস আপনাকে 4 আনা দাম দেয়নি বলে আপনার একটা পার্সোনাল গ্রাজ কথার মধ্যে স্পষ্ট ফুটে ওঠে, দয়া করে নিরপেক্ষ সাংবাদিকতা করবেন, সালাউদ্দিন সাহেবের সাথে চেয়ার শেয়ার করেন। আমি এটা নিয়ে 2টা কথা বলতে চাই। এখানে একজন সাবেক উপদেষ্টা বসে আছে, ডক্টর ইউনূস সরকার আমাকে দাম দিয়েছে কি দেয় না এটা উনার সাথেও আপনারা চেক করতে পারেন, ডক্টর ইউনূসের সাথেও চেক করতে পারেন যদি আপনাদের কোনো ক্ষমতা থাকে আর কি এটা বা তাকে রিচ করার। আর 2 নম্বর হচ্ছে সালাউদ্দিন সাহেবের সাথে আমি চেয়ার শেয়ার করি না, আমি এখানে এটা বলতেছি সালাউদ্দিন সাহেব আমার সাথে তার চেয়ার শেয়ার করেছেন। হয়, নেক্সট প্রসঙ্গে যাই। আমি ডিপ স্টেট নিয়ে একটু আপনাকে
জানতে চাই যে ডিপ স্টেটটা মানে ডিপ স্টেট এই কথাটা আমরা অনেকভাবে অনেক রকমভাবে শুনি, আরেকটা কিন্তু এই শোনাটায় একটা সাংঘাতিক মাত্রা মানে যুক্ত করেছে যখন আপনি বলেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল ডক্টর ইউনূস সরকার যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। এইটা আপনি স্বাধীনতা দিবসে আপনি একটা বক্তব্য বলেছেন, পরে অনেকবার আপনি অনেক প্রশ্ন করেছেন। আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই, ডিপ স্টেট যদি চায় তাহলে আপনারা থাকলে মানে ডক্টর ইউনূস সরকার থাকতে পারলো না কেন? রাজি হয় নাই ডক্টর ইউনূস থাকতে? ডিপ স্টেট বা যাদেরকে আমি বুঝেছি তারা যে শর্তে চেয়েছিল সেই শর্তে সরকার রাজি হয় না, বা এই শর্তে সরকার রাজি হয় নাই। এবং এই যে এই থাকার অভিলাষটা আমার মনে হয় না এই সরকারের একটা বড় অংশের ছিল। এই যে 5 বছর থাকতে হবে, 6 বছর থাকতে হবে, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, একটা সংস্কারের গভর্নমেন্ট থেকে গিয়ে একটা মানে অটোক্রেটিক গভর্নমেন্ট হয়ে উঠতে হবে, এই জিনিসটার অ্যাবসেন্স এই সরকারের মধ্যে ছিল, এবং কমিটমেন্ট ছিল টুয়ার্ডস সংস্কার, বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশন। ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি, ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরেন সামরিক বেসামরিক আমলারা, মন্ত্রীরা, সাবেক বর্তমান যারা আসলে ক্ষমতার সামনে, দেশি বিদেশি, হ্যাঁ দেশি বিদেশি, ক্ষমতার সামনে নেই, ক্ষমতার পিছনে আছে, তো তারা শর্ত দিয়ে ডক্টর ইউনূসকে 2029 পর্যন্ত রেখে দিতে চেয়েছিল, এটাই আপনি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, এবং শর্তগুলি কি ছিল? যে শর্তগুলি ছিল ডক্টর ইউনূস সাহেব থাকবেন কিন্তু দেশ চালাবেন ওনারা। হ্যাঁ, যেটা 11 সরকারের সময় হয়েছে, কিংবা এখনো আমরা দেখছি যে বিভিন্ন কিছু তখন আমাদেরকে যে বিষয়গুলো করার জন্য বলা হয়েছিল সেই বিষয়গুলোই একটা সরকার যখন, বর্তমান সরকার যখন করছে, তখন আমি এটাও বলেছি যে এই যে 2/3 পাওয়া, এটার সাথেও ডিপ স্টেটের সম্পর্ক আছে, এটার সাথেও ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে। এবং ফলে আমি যখন দেখি যে যে বিষয়গুলো আমাকে বা আমাদেরকে বলা হয়েছিল যে এইগুলো হইলে আপনারা থাকতে পারবেন, এগুলো যখন এই সরকার এসে করে, তখন আমার কাছে এটা অনেকটা স্পষ্ট হয়ে যায় যে তাদের সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়েই এই সরকারটা পরিচালিত হচ্ছে। দুই একটা বলবেন যে মানে যেটা দেখে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে ধরেন আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে অ্যাসালামের পুনর্বাসন করা বাংলাদেশের আর্থিক খাতে, জাস্ট একটা এক্সাম্পল, এর বাইরে আরো অনেক কিছু আছে। এই এই একটা দিয়েই আমি অনেকটাই বুঝতে পারি যে ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে অবশ্যই। ওই সময় যে ডিপ স্টেট কাজ করতো তারা কি আপনাদের সাথে যোগাযোগ রাখতো? মানে আপনার সাথে কি দেখা হয়েছে, কথা হয়েছে বলে আপনি এখন বুঝতে পারেন? প্রশ্নটা কেন করতে চাই আমি বলি, যে এনসিপি প্রধান নাহিদ সাহেব একবার বলেছিলেন যে ওসমান হাদিকে ডিপ স্টেট হত্যা করিয়েছে, সেই ডিপ স্টেট আর আপনার বলা ডিপ স্টেট কি অভিন্ন নাকি আলাদা? অনেক এটা একটু বললে তারপর পরেরটা বলি। না, কে হত্যা করেছে সেটা তো আমরা জানি না, এটা একটা ধারণা প্রসূত জায়গা থেকে বলা, অথবা হয়তো উনি কোনো হিন্ট পেয়েছেন বা কিছু। এবং এখানে এই যে দেখেন আরেকটা বিষয় ছিল সেখানে, এই যে গুমের যে বিষয়টা, এখন আমরা দেখলাম যে গুম অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, গুম প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া হলো। আমাদেরকে তখন এটাও বলা হয়েছে যে এই যে গুম টুম যা হয়েছে এগুলা নিয়ে বেশি কিছু আসলে করা ঠিক হবে না, এগুলা নিয়ে এই জায়গাগুলোতে কম্প্রোমাইজ করতে পারলে তারা এই সরকারকে রাখবেন। এই যে ডিপ স্টেট বলতে আমরা যাদেরকে বলতেছি তারা তো মানে আপনাকে অ্যাপিয়ার করে না। আচ্ছা, মানে কোন একটা তথ্য দেওয়া বা কোন একটা কাউরে দিয়ে বলানো বা কিছু বলানো, রাইট, বিভিন্ন ওয়েতে আসলে ওয়ার্ক করে। জুলাই আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের সাথে কি তাদের রাজনৈতিক দল গঠনের সময় বা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের সময় তাদের জন্য কি ডিপ স্টেটের কোনো প্রেসক্রিপশন ছিল, বা আপনি কি সেই সময় কোনো কিছু ফিল করছেন যে ডিপ স্টেট চাইতেছে না যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে? ওরকম কোনো কিছু মনে হয়েছে? দেখেন, আমরা যখন আন্দোলনটা শুরু করি, এটা অনেকটা কোটা সংস্কারের জন্য আন্দোলনটা প্রথমে শুরু, অনেকটা না পুরোটাই, এবং ইভেন পুরোটাই, এবং পরেও আমাদেরকে সাপোর্ট দিয়েছে এরকম অনেক লোকজন প্রথম দিকে বলছে এটা ভারতের আন্দোলন, রয়ের এক ধরনের সংশ্লেষণ এখানে থাকতে পারে, বিভিন্ন ধরনের কথা। এটা খুবই অর্গানিক ভাবে আন্দোলনটা হয়েছে, এবং কখনো কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার এমন কোন মনে হয় না যে রহস্যজনক কেউ এসে আমারে বলতেছে যে আসিফ এই ডিসিশনটা নাও, বা রহস্যজনক কোনো জায়গা থেকে কোনো একটা সাপোর্ট আসতেছে। তো এটা খুবই অর্গানিক ভাবে আন্দোলনটা হয়েছে। এটা যে অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা অনেক ইনভেস্টমেন্ট করে ডিপ স্টেট বা অমুক তমুক করে এটা করা হয়েছে, এরকম কিছু না। এটা খুব অর্গানিক একটা মুভমেন্ট আমার মনে হয়েছে, এবং এটা অনেকটা আমরা যারা লিডারশিপেও ছিলাম তারা অনেকটা স্রোতের মধ্য দিয়ে গেছি, যে জনগণের আকাঙ্ক্ষাটা মুখ দিয়ে বলা, আন্দোলনটা কোটার জন্যই করতেছিলেন তাই তো?
জি, আমরা আন্দোলনটা করার জন্যই করতেছিলাম। প্রথম যখন আন্দোলনের ট্রানজিশনটা শুরু হয়, সেটা শুরু হয় আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে। আমার একদম স্পেসিফিকলি সেই দিনগুলি মনে আছে কেন, কারণ এই কোটা আন্দোলন নিয়ে, যখন কোটা আন্দোলনটা আসলে মানে 5ই জুলাই 2024 আমি কোটা নিয়ে প্রথম একটা মানে আপনাদের দাবির যৌক্তিকতা নিয়ে একটা প্রথম টক শো করি। ওটার মধ্যে ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন, এদিকে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান উনি ছিলেন। কিন্তু তখনও মানে এই আন্দোলনটার মধ্যে কোটা তারা করা হবে কি করা হবে না, আপনি ঠিকই বলেছেন। এখন যারা আপনাদের অনেক বেশি সমর্থন করেন তারা বলেছিলেন যে এটা একটা ইন্ডিয়া ষড়যন্ত্র অন্যদিকে মুখ ফেরানোর জন্য। আপনারা আবু সাইদ মারা যাওয়ার পরে বা আবু সাইদকে খুন করার পরে, আবু সাইদকে হত্যা করার পরে আপনারা বুঝতে পারলেন যে এইটা এখন সরকার পতন আন্দোলনের দিকে যেতে হবে, তাই তো? মানে আমি যদি আবু সাইদকে হত্যা করার পরে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এটার কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নাই। আমাদের অবশ্যই বিচারের দাবিতে আন্দোলনটা করতে হবে, এবং আপনারা পরে দেখেছেন যে সময়ের ধারাবাহিকতায় 9 দফা এসছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ চেয়েছি এবং বিচার চেয়েছি, এবং সেটা আরো আন্দোলনের ধারাবাহিকতায় যখন ম্যাসাকার শুরু হলো, যখন শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু হলো, তখন এটা এক দফায় রূপ নিল এবং এটা আলটিমেটলি সরকার পতনের দিকে গেল। আমাদের একজন দর্শক জহিরুল ইসলাম শেখ তিনি বলেছেন যে কুমিল্লার 2 মোস্তাক এক হয়েছে বাহ বাহ বাহ, কুমিল্লার 2 মোস্তাক এক হয়েছে বাহ 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 বাহ। বোধহয় আপনাকে আর আমাকে মিন করেছে। হ্যাঁ, আমার বাড়িও তো কুমিল্লা, মোস্তাক, কুমিল্লার 2 মোস্তাক বলতে বোধহয় আমাকে আর আপনাকে বোঝানো হয়েছে। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে আসি যে ডক্টর ইউনূস সরকারের সময় এনসিপি মবের প্রতিবাদ করেছে কিনা আমি খুব স্মরণ করতে পারি না, মানে কিন্তু সম্প্রতি মবের মাধ্যমে একজন পীরের অনুসারী বা পীরকে হত্যার ঘটনায় আপনারা মবের বিরুদ্ধে কথা বলেছেন, মব থামাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আপনারা এই বিএনপি সরকারের সময় নানামুখী মবের সমালোচনা করেছেন, কিন্তু পীর হত্যার মামলা যেটা হয়েছে সেটা দেখা গেল যে কুষ্টিয়ার পীর হত্যায় জামায়াত খেলাফতের নেতৃত্বে হামলা চালায় 2 শতাধিক লোক, এমন খবর সামনে এসেছে। মব নিয়ে এই জামায়াত খেলাফত সহ জোটসঙ্গী অন্যান্য দলকে আপনি কিছু বলেছেন কিনা বা আপনাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা? না, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমার মনে পড়ে যে তখনও এনসিপি প্রতিবাদ করেছে, এবং এনসিপিতে যারা পরিচিত তারা মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞেস করতো যে এইটা যে হইলো এটা নিয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা কি সরকারের স্ট্যান্ড এই মবগুলো নিয়ে। এবং এখন কার যেই ঘটনা, এটা নিয়ে এনসিপি বরাবরের মতোই মবের বিরুদ্ধে তার অবস্থান জানাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে বারবার এই যে মাজারে হামলা ভাঙচুর এগুলো নিয়ে আমরা আমাদের বিভিন্ন বা আমাদের পার্টির পক্ষ থেকে বিবৃতিতে আমরা জানিয়েছি, আমাদের বক্তব্যে আমরা জানিয়েছি। এবং এই যে ঘটনাটা, এটা এখন এভাবে বলা ঠিক হবে না যে কে জড়িত, কারণ মামলায় যে কেউ যে কারো নাম ঢুকাতে পারে। আমাদের জোট সঙ্গীদের যদি কেউ সত্যি জড়িত থাকে, তাহলে যেই জড়িত থাকুক, আমার পার্টিরও যদি কেউ জড়িত থাকে, তাহলে আমি চাইবো এটার প্রকৃত বিচার হোক এবং সে শাস্তির মুখোমুখি হোক। এবং এটা সরকার এই জিনিসটা করার ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটাও করতে আমরা প্রস্তুত আছি। আমরা প্রপার ল অ্যান্ড অর্ডারের যেই বাস্তবায়ন সেটা চাই, কিন্তু একই সাথে অন্তর্বর্তী সরকারের সময় মব আর আন্দোলনকে এক ধরনের গুলিয়ে ফেলার এক ধরনের আমরা দেখেছি। এবং আওয়ামী লীগের দিক থেকে তো মাঝে মধ্যে এটাও বলা হয় যে জুলাই গণঅভ্যুত্থানও একটা মব ছিল। তো এই ডিমার্কেশনটা বোঝাটা জরুরি। এইখানে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এক ধরনের পলিটিক্স করা হয় বলে আমাদের মনে হয়, যে কোনটা মব আর কোনটা আন্দোলন এটাকে গোলায় ফেলা হয়েছে অনেক সময় আমাদেরকে ব্লেম করার জন্য কিংবা ছাত্রদেরকে ব্লেম করার জন্য। এবং এই যে যেটা বললাম যে আওয়ামী লীগও মাঝে মধ্যে বলে যে জুলাই গণঅভ্যুত্থানের একটা বিগার মব ছিল। না, জুলাই গণঅভ্যুত্থানের কথা আমরা না বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার মতো তীক্ষ্ণ একজন রাজনীতিবিদ বা নাহিদ ইসলামের মতো বা আপনারা যারা এনসিপি করছেন তারাও এইটার সংজ্ঞায়ন নিয়ে কথা বলেন। কিন্তু সত্যি সত্যি জনাব আসিফ বাবু সজীব ভাই, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আজকে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আমি কিন্তু দেখা দিতে পারবো যে কোনটা আসলে মব, কোনটা আসলে কোনো মানে মব সন্ত্রাসী ছিল যেটাকে আপনারা সমর্থন করেছেন। আসলে আমরা মানে মানে সমর্থন করেছেন কোনোটাতে নিশ্চুপ থেকেছেন, যেটার ক্ষেত্রে আপনারা প্রতিবাদী হচ্ছেন এখন। মানে আমরা কোনোটাই সমর্থন করি নাই। আপনার যদি মনে পড়ে যে যখন প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হয়, আমাদের 2 জন নারী নেত্রী ওই আগুনের মধ্যে ডেইলি স্টারের অফিসের মধ্যে উঠে গিয়েছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য। এবং ওই পোড়া ছাইয়ের মধ্যে আমার মনে আছে আমরা আমাদের একদম টপ লিডারশিপ নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, আমি সহ আমরা নিজেরা গিয়েছিলাম তাদেরকে উদ্ধার করে আনতে। ওইখান থেকে শহীদুল আলম সহ আপনারা বোধহয় একটা জিনিস জনাব আসিফ সজীব ভাই, আপনি তো গিয়েছেন বটেই, কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি প্রথমা থেকে আপনার একটি বই বেরিয়েছে, সেটা নিয়েও কিন্তু অনেক রকম সমালোচনা হয়েছে দলের ভিতরে। আপনি এনসিপির
তে পরে মানে যোগ দিয়েছেন একজন উপদেষ্টা দলের সাবেক ভিতরে হয় নাই, সাবেক দলের ভিতরে উপদেষ্টা। হয় নাই, দলের বাইরে হয়েছে। না, মানে আপনারা প্রথম আলো আশেপাশে কেউ টেলিভিশনে করছিল গিয়েছেন, না। আপনাদের দলের অনেক নেতৃবৃন্দ কিন্তু ওই আন্দোলন, ওই আগুন এগুলিকে সমর্থন জানিয়েছেন, আপনি ভালো করেই জানেন। কেউ কেউ ওই সোশ্যাল মিডিয়াতে এগুলি মুছে দিয়েছেন, কেউ কেউ রেখেছেন, এমনকি ছায়ানট, তারপরে হচ্ছে যে না, ওগুলিকে আমাদের কোনো নেতৃবৃন্দ জানান নাই, এবং অবশ্যই যদি জানাতো সেটা আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম, কারণ এটা আমাদের পার্টির পজিশন। ছায়ানট হামলা চালানো উচিত, এটা আপনাদের নেতৃবৃন্দ বা আপনাদের হয়ে যারা ইলেকশন করেছে তারা কেউ বলেন নাই? আমাদের কেউ বলেন নাই। ছায়ানটে হামলার পরে সেখানে তো আমাদের আহ্বায়ক গিয়েছেন, এবং গিয়ে সেখানে তিনি কথা বলেছেন। কিন্তু ছায়ানটে হামলা চালানো উচিত বা এবার ছায়ানট বাদ থাকে কেন, সেটা আপনাদের কোনো কেউ বলেন? এটা আমাদের কেউ বলে নাই। এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জাকসুর হয়তো কোন একজন নেতা বলেছেন, তিনি আমাদের না, তিনি অন্য একটি ছাত্র সংগঠন। আমার যতদূর মনে পড়ে আপনাদের হয়ে নির্বাচন করেছেন এমন একজনও বলেছেন, আপনি এটা চেক করে দেখবেন। আমার